কথায় আছে অন্ধকার না থাকলে আলোর গুরুত্ব বোঝা যায় না। ঠিক সেরকমই রাবণ যদি না থাকতো তাহলে রামের গুরুত্ব আমরা বুঝতে পারতাম না। শ্রীরাম একজন সাধারণ প্রজাবৎসল্য রাজা হিসাবেই হয়তো পরিচিত হয়ে থাকতো। ভগবান শ্রীরাম যেরকম আমাদের কাছে অত্যন্ত পূজনীয় ও গুরুত্বপূর্ণ একজন চরিত্র, সেরকমই শ্রীলঙ্কায় রাবণ একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র। তারা তাকে দেবতুল্য মনে করেন। মহর্ষি বাল্মীকি তার রচনার মাধ্যমে রামায়ণের তথ্যগুলি লিখে রেখেছিলেন বলে আজকে আমরা সেই প্রাচীন তথ্য সমৃদ্ধ কাহিনীগুলির মাধ্যমে ইতিহাস আমরা জানতে পারি। কিন্তু শ্রীলঙ্কায় সেরকম কেউ লেখেনি। এর জন্য শ্রীলঙ্কায় এই রাবণের কাহিনী ও রামায়ণ লোকের মুখে আজও প্রচলিত এবং সেভাবেই বংশ পরম্পরায় রাবণ ও রামায়ণ সম্পর্কে জ্ঞান উপলব্ধ করে আসছে। এবার ব্যাপারটা হলো, সত্যি কি রাবণের 10টা মাথা ছিল? অলরেডি একটি শর্ট ভিডিওতে আমি সেই সম্পর্কে একটি তথ্য দিয়েছিলাম। অনেক মানুষের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি এবং তার মধ্যে যাদের চিন্তা শক্তি অনেকটাই কম এবং যারা গভীরে ভাবেন না তারা অনেকেই আমাকে গালমন্দ করেছেন। সেগুলো তাদের নিজস্ব ব্যাপার। তবে আজকে আমি আমার খোঁজ করা সমস্ত বিষয়গুলি আপনাদের কাছে তুলে ধরবো এবং আমি অনুরোধ করছি যারা এতটা পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। সবার আগে বলি রাবণের জন্ম কিভাবে হয়েছিল। ভগবান বিষ্ণুর ভয় যখন নাকি সব দানবেরা পাতালে দিন কাটাচ্ছিল, সেই সময় তখন রাক্ষসরাজ সুমালি তার সুন্দরী কন্যা কৈকেশীকে রাজা বিশ্ববার কাছে পাঠায় এবং কৈকেশীকে অনুরোধ করতে বলে যেন তাকে বিবাহ করে। কারণ রাক্ষসেরা চাইছিল দেবতাদের মতন বুদ্ধিমান এবং রাক্ষসদের মতন শক্তিশালী একজন সন্তান প্রয়োজন, যে নাকি তিনলোকে রাক্ষস রাজত্ব তৈরি করবে। এবং কৈকেশী তার পিতার আজ্ঞা মতন ঋষি বিশ্রবার কাছে নিজের বিবাহের প্রস্তাব নিয়ে যায় এবং একদিন ঋষি বিশ্রবা কৈকেশীকে বিবাহ করেন এবং তাদের দ্বারা উৎপন্ন হয় রাবণ ও তার 2 ভাই এবং বোন শূর্পণখার। এবং এই ঘটনাটা খুবই সাধারণ এবং সবাই এটি জানেন। এবার জানতে হবে ঋষি বিশ্রবা কে ছিল। ঋষি বিশ্রবা ছিল পুলস্ত্যের সন্তান এবং পুলস্ত্য ছিল ব্রহ্মার সন্তান। সেই সূত্রে ঋষি বিশ্রবা ব্রহ্মার নাতি ছিলেন এবং তিনি বৈদিক জ্ঞানে পারদর্শী ছিলেন। সেই সূত্রে তিনি বিভিন্ন শিল্পকলাতেও ভীষণ পারদর্শী ছিলেন এবং শ্রীলঙ্কার লোককথা অনুযায়ী তিনি তার স্ত্রীকে একটি মণি উপহার দেন। গলায় ধারণ করলে আরও 9টি মাথা রিফ্লেকশন দেখা যেত এবং যেটা একটি হলোগ্রাম টেকনোলজির মতন। তখনকার দিনে বিজ্ঞান অনেক উন্নত ছিল, তার অনেক তথ্য আমরা বহুবার পেয়েছি। আমি এখন সেগুলো নিয়ে আলোচনা করছি না। জৈন গ্রন্থে উল্লেখ আছে রাবণের গলায় 9টি পাথর থাকতো যা নাকি তার 9টা মাথার ভ্রম উৎপন্ন করত। সুন্দরকাণ্ড অনুযায়ী যখন নাকি হনুমানজি মা সীতার খোঁজে লঙ্কার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন, তখন তিনি রাবণের শয়নকক্ষে পৌঁছায় এবং সেখানে তিনি শয়নরত রাবণকে দেখেন যে তার একটি মাথা ও 2টি হাত রয়েছে। রাক্ষসেরা প্রচণ্ড মায়াবী ছিল, যেমন মারিচ হরিণের বেশ ধারণ করতে পারত, মেঘনাদ অদৃশ্য হয়ে যেতে পারত, রাবণ যখন তখন নিজের রূপ বদল করতে পারত এবং যে রূপ বদল করে সীতাকে অপহরণ করেছিল, যে নাকি মা সীতার সামনে রামের কাটা মুন্ডুল নিয়ে উপস্থিত করেছিল এবং সেটি একটি ভ্রম ছিল। সেই অর্থে তার 9টা মাথাও তার মায়ারই একটি অংশ হতে পারে। বিদ্বজনেরা রাবণকে দশানন বলার কারণ হিসাবে ব্যাখ্যা করেছেন যে রাবণ যেহেতু 6টি শাস্ত্র 4টি বেদের জ্ঞানী ছিলেন, সেই জন্য তাকে 10 মাথার অধিকারী হিসাবে দেখানো হয়েছিল। কিন্তু তার 10 মাথা ছিল নাকি সেই নিয়ে বিজ্ঞান ও যুক্তি কি বলছে। একটি মানুষের মাথার ওজন গড়ে 5 কেজির সমান হয়। আমাদের যে মেরুদণ্ড সেটি একটি মাথা বহন করতে পারে এবং 10টি মাথা যদি হয় তাহলে তার ওজন দাঁড়ায় 50 কেজি এবং আমাদের মেরুদণ্ডের সেই ভার নেওয়ার ক্ষমতা থাকে না। অনেক সময় দেখা গেছে যে একটি মানুষের 2টি মাথা এবং সেগুলি হলো এক একটি বিরল ঘটনা এবং সেই রকম মানুষরা কোনোদিনই সুস্থ জীবনযাপন করতে পারে না। এরপর যদি কোনো মানুষের তার ঘাড়ে আরও 10টা মাথা থাকে, সে কি কোনো দরজা দিয়ে সোজাভাবে প্রবেশ করতে পারবে? একদিকে কাত হয়ে প্রবেশ করতে হবে। আপনি যদি রাবণের 10 মাথার ছবিটি দেখেন তাহলে বুঝতে পারবেন প্রধান যেই মাথাটি তার একদিকে 5টি মাথা এবং অন্যদিকে 4টি মাথা, যা কোনোদিনই সঠিকভাবে ভারসাম্য রক্ষা করতে পারবে না এবং রাবণ শয়ন করার সময় কোনোদিনই চিত হয়ে ছাড়া কাত হয়ে বা অন্যদিকে মুড়ে শুতে পারবেন না। তাহলে এবার আপনারাই বলুন, রাবণের কি আসলে 10টা মাথা ছিল?